পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন। এই জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু একদিক থেকে আলোচনা শুরু করেছি। জনপ্রশাসন বলতে কি বোঝায়, জনপ্রশাসনের বিভিন্ন দিক, সে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি হতে পারে, ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি হতে পারে, হিউম্যান রিলেশন থিওরি হতে পারে, এছাড়াও বিভিন্ন রকম তত্ত্বগুলো আমাদের এই পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে আলোচনা করতে চলেছি। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের সাথে থাকো। আজকের আমি মূলত যে ক্লাসটা তোমাদের করাতে চলেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো থাম্বনেইলটা, সেটা কি? সেটা হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট অফ থিওরি। ক্লাসিক্যাল ম্যানেজমেন্টটা কি? ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্টের যে পার্ট তোমাদের রয়েছে সাবেকি ব্যবস্থাপনা তত্ত্ব, এই বিষয়টি তোমাদের নেট, সেট, যে কোনো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কিংবা এমএতেও এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই ব্যবস্থাপনা আমরা কিভাবে করব এবং একটা ম্যানেজমেন্ট পদ্ধতি কিভাবে করলে খুব দ্রুততার সাথে খুব ভালোভাবে উৎপাদনটাকে তৈরি করা যেতে পারে বা উৎপাদনটাকে এনশিওর করা যেতে পারে। তাই মূলত হেনরি ফাওয়েল এই তত্ত্বটাকে খুব সুন্দর করে উপস্থাপনা করেছে। চলো আমরা দেখে নিই এই সাবেকি যে জনপ্রশাসনের যে ব্যবস্থাপনা তত্ত্ব সেটা কি বলছে, আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তত্ত্বের একেবারে সাবেকি যে তত্ত্ব, সেই সাবেকি তত্ত্ব কি বলছে? এখানে তোমাদের কয়েকজনের নাম গুরুত্বপূর্ণ। ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বা একই কথা সাবেকি ব্যবস্থাপনা তত্ত্ব। এখানে মার্চ এবং সাইমন এই তত্ত্বকে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব বলেছেন এবং এই তত্ত্বের উল্লেখযোগ্য প্রবক্তারা হচ্ছে হেনরি ফাওয়েল, খুব গুরুত্বপূর্ণ একজন বিখ্যাত তাত্ত্বিক, লুথার গালিক, আমরা পরে আলোচনা করব লুথার গালিকের কথা, পোস্ট করবে যে ধারণা দিয়েছে লুথার গালিক, এবং লিন্ডেল আরউইক, জেমস মুনি, এরা কিন্তু এই তত্ত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাহলে এই তত্ত্ব মূলত কি বলছে? এই সাবেকি তত্ত্ব বা সাবেকি যে তাত্ত্বিকরা রয়েছেন তারা মনে করছে যে দেখো, একটা ব্যবস্থাপনা, একটা ম্যানেজমেন্ট পদ্ধতি চালাতে গেলে, একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে গেলে বা একটা সুন্দর ব্যবস্থাপনা একটা নীতির মধ্য থেকে গড়ে ওঠে। এই তাত্ত্বিকরা মূলত নীতির উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে। কিছু প্রিন্সিপাল রয়েছে, একটা সংগঠন, একটা ম্যানেজমেন্ট, একটা ব্যবস্থাপনা, তার একটা কি রয়েছে, তার একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট পদ্ধতি এবং নির্দিষ্ট নীতি রয়েছে, যে নীতিগুলো হচ্ছে সার্বজনীন, প্রত্যেকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। সেই নীতিগুলোকে যদি আমরা মেনে কাজ করতে পারি তাহলে উৎপাদনটা অনেকটা ভালো হবে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে, তারা বলছে যে বিশ্বজনীন নীতির উপরে এরা বিশ্বাস করে বা বিশ্বজনীন নীতির উপরে এরা ভরসা করে। তারপরে বলছে এই তত্ত্ব কি মনে করছে? মনে করছে কতকগুলো বিশ্বজনীন মৌলিক নীতি রয়েছে, কতকগুলো বিশ্বজনীন মৌলিক নীতি রয়েছে যেগুলো প্রয়োগ করলে সংগঠন তার লক্ষ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ আমার সংগঠনের লক্ষ্য হচ্ছে এই একটা নির্দিষ্ট কাজ করা, সেই কাজ করতে গেলে আমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট নীতির মধ্য থেকে কাজ করতে হবে। সেই নীতিগুলো কি কি আমি পরে আলোচনা করব। বলছে এই তত্ত্ব রীতিবদ্ধ সাংগঠনিক কাঠামো এবং মূল ব্যবস্থাপনা প্রক্রিয়ার বিশ্লেষণ করে থাকে। বিখ্যাত তাত্ত্বিক হেনরি ফাওয়েল বা অরি ফাওয়েল যেটাকে বলছে, তিনি এই তত্ত্বটাকে সাজিয়ে গুছিয়ে তিনি 14টা প্রিন্সিপাল তুলে ধরছেন এবং তিনি ম্যানেজমেন্ট যে পদ্ধতি সেখানে তিনি 5টি দিকের কথা এখানে আলোচনা করছেন। সেগুলো কি কি? আমরা ইংরেজিতে POCCC
এই কথাটা কিন্তু বলে থাকি। বাংলাতে একটু দেখে নেব কি সেগুলো। হেনরি ফাওয়েলের খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত বই, সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, যেটা লিখেছে 1916 সালে। এই গ্রন্থে তিনি মূলত এই 5টি দিকের কথা বলেছেন। ফেওল প্রাথমিক কাজের যে কথা বলছেন, সেখানে 5টা কাজের কথা বলছেন। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে পরিকল্পনা, যেটা বলেছিলাম POCCC, অর্থাৎ হচ্ছে পরিকল্পনা মানে হচ্ছে প্ল্যানিং। পরিকল্পনা করছে, প্ল্যানিং করছে, বলছে প্ল্যানিং করা। জনসম্পদ এবং উৎপাদনে উপকরণ করা, অর্গানাইজিং করা, PO, অর্গানাইজিং করা, সংগঠিত করা। তৃতীয়ত বলছে অধস্তন কর্মীদের কাজ সম্পর্কে উপযুক্ত নির্দেশ দেওয়া, তাই না? অর্ডারিং, যেটাকে আমরা বলতে পারি অর্ডারিং দেওয়া, হ্যাঁ, যে পার্টগুলো বা কমান্ডিং করা, যে পার্টগুলোকে বলতে পারি কমান্ডিং করা। 4 নম্বর বলছে সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন বলতে কাদের মধ্যে সমন্বয় সাধন করবে? যারা মালিক পক্ষ রয়েছে বা যারা ম্যানেজিং পদে রয়েছে, তাদের মধ্যে শ্রমিকদের একটা তাদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তারপরে বলছে নিয়ন্ত্রণ করা। এই 5টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। এবারে আমরা দেখব যে এই সাবেকি যে তত্ত্ব, এই সাবেকি তত্ত্ব বা সাবেকি যে উৎপাদন যে ব্যবস্থার কথা মূলত বলা হয়েছে, ম্যানেজমেন্ট পদ্ধতির কথা বলা হয়েছে, সেখানে যে 14টা নীতি হেনরি ফাওয়েল তুলে ধরেছেন, সেটা কি? হেনরি ফাওয়েল মূলত বলতে চাইছে যে একটা ম্যানেজমেন্ট পদ্ধতিকে এইভাবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেই সংস্থার, সেই ম্যানেজমেন্টের দেখবে উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে এবং ভালোভাবে একটা অর্গানাইজেশন চলতে পারবে। শুধু অর্গানাইজেশন নয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, জনপ্রশাসনের ক্ষেত্রে পুরো প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা এই পথে, এই নিয়ম, এই নীতিগুলো যদি মেনে চলে, আমি বারবার করে বলেছি প্রিন্সিপালের উপর গুরুত্ব দিচ্ছে, এই নিয়ম, এই নীতিগুলোকে যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে। সেখানে তোমাদের কি বলতে চেয়েছে? সেখানে বলছে, প্রথমেই পয়েন্টটা বলছে শ্রম বিভাগ বা বিশেষীকরণ। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখো তোমরা বোঝার চেষ্টা করো প্রত্যেকটা পয়েন্ট। বলছে বিশেষীকরণ, বলছে ডিভিশন অফ ওয়ার্ক অর স্পেশালাইজেশন, একটা স্পেশালাইজেশন তৈরি করা। অর্থাৎ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানটাকে ভালো করে পড়াতে পারবো। যে ইতিহাসের ছাত্র, সে ইতিহাসটাকে ভালো করে পড়াতে পারবে। যে ভৌতবিজ্ঞানের ছাত্র, সে ভৌতবিজ্ঞানটাকে ভালো করে পড়াতে পারবে। কিন্তু যে ধরো ভৌতবিজ্ঞান জানে, তাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াতে বলি, সে কিন্তু পড়াতে পারবে না। অর্থাৎ স্পেশালাইজড করা, বিশেষীকরণ করা, শ্রম বিভাজন করা, ডিভিশন অফ ওয়ার্ক, যে কাজের জন্য দক্ষ তাকে সেই কাজে নিযুক্ত করা, যে কাজের জন্য দক্ষ তাকে সেই কাজে নিযুক্ত করা করলে দেখবে তাহলে কিন্তু উৎপাদনটা আরও ভালো হবে। কিন্তু আমি যদি এই কাজটা সম্পর্কে আমি ওয়াকিবহাল না হই, আমি যদি না জানি, আমাকে যদি সেই কাজ করতে দেওয়া হয়, আমাকে যদি অঙ্ক পড়াতে দেওয়া হয়, আমি অঙ্ক করাতে পারবো না, তাহলে উৎপাদনটা আর হবে না। পড়াতে না পারলে ভালো ছাত্রছাত্রী তৈরি হবে না। দ্বিতীয়ত দেখো বলছে কর্তৃত্ব এবং দায়িত্ব, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, যা অধস্তন কর্মীরা পালন করতে বাধ্য থাকবে। বলছে দেখো একটা নিয়ম নীতি রয়েছে সংগঠনের, একটা অর্গানাইজেশনের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতিটাকে যদি আমরা মেনে চলতে পারি এবং সেখানে আমার যে কর্তৃত্ব রয়েছে, উপরি স্তরে যে কর্তৃত্ব রয়েছে, তার কথা যদি আমরা মেনে চলতে পারি সেই নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু একটা সংগঠনে একটা স্থিরতা বজায় থাকবে এবং সংগঠনটা ভালোভাবে চলবে। কর্তৃত্ব এবং দায়িত্ব পরস্পর সম্পর্কযুক্ত বলে উভয়ের মধ্যে সমতা থাকা প্রয়োজন। যে ব্যক্তি যতখানি কর্তৃত্বভার পাবে তার দায়িত্ব ততখানি থাকবে। আমার কর্তৃত্ব যতটুকুই
আমাকে যে দায়িত্বটুকু দেয়া হলো, যতটা দায়িত্ব দেয়া হলো, আমি ঠিক ততটাই দায়িত্ব পালন করব। অপরের কোনো কাজে আমি নাক গলাবো না, বা আমি এমন কর্তৃত্বে ভার হয়ে গেলাম যে আমি অপরের কাজে বলবো এটা কর, সেটা কর, ওটা কর, এইরকমভাবে আমি তাকে বারবার করে এইরকম করব না। তাতে কি হবে? তাতে কিন্তু কাজের ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। বলছি দেখো, উপযুক্ত কর্তৃত্বের অভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা যায় না। সেই রকম দায়িত্বহীন কর্তৃত্ব মানুষকে কিন্তু স্বৈরাচারী করে তোলে। আমি এক্ষুনি বললাম যে দায়িত্বহীন কর্তৃত্ব, আমি এমন কর্তৃত্ব ফলাচ্ছি, আমরা বাংলা কথায় বলি যে সেখানে কিন্তু আমি স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করছি, আমি শ্রেষ্ঠ, আমি যেটা বলবো সেটা শুনতে হবে, এই ভাবনা কিন্তু সংগঠনের মধ্যে রাখলে হবে না। হ্যাঁ, তুমি সিনিয়র, তুমি সেইভাবে জুনিয়র বা যারা নিচের অধস্তন করবি তাদেরকে তুমি বলতে পারো। হেনরি ফ্যাওয়েল আর কোন কোন নীতির কথা বলছে? বলছে শৃঙ্খলা পরায়ণতা, ডিসিপ্লিন। অবশ্যই একটা সংগঠনে, একটা ম্যানেজমেন্ট জায়গায়, একটা প্রশাসনিকতায় কি থাকবে? অবশ্যই একটা ডিসিপ্লিন থাকবে। এই নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন, শৃঙ্খলা বলতে বোঝায় আদেশকে মান্য করা। উপরি স্তরে যে স্যার বলছে তার কথা নিচের স্তরের মানুষরা বা যারা কর্মীরা তারা মেনে চলবে। যদি একটা কথা বলে আমরা যদি না মেনে কাজ করি তাহলে কিন্তু সেখানে একটা শৃঙ্খলা থাকছে না, তাহলে কিন্তু কোনোভাবেই সে কাজটা ভালোভাবে করতে পারবে না বা সেই সংগঠন ভালোভাবে চলবে না। অর্থাৎ উপরি স্তরে যারা যে আদেশ আমাদেরকে দিচ্ছে সেই আদেশ কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। ঊর্ধ্বতন যারা অফিসার রয়েছে, যারা উপরি স্তরের অফিসার রয়েছে, তাদের প্রতি আমাদের কি বলছে? সম্মান দেখানো, মনোযোগ সহকারে কাজ করা, একটা নির্দিষ্ট একটা ডিসিপ্লিনের মধ্যে তাকে চলতে হবে। বুঝি এই নীতিগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া খুব ভালোভাবে চলবে। এটা কিন্তু সাবেকি যে ম্যানেজমেন্ট পদ্ধতি তাদের কথা বারবার করে বলছি। আরেকটি কি বলছেন? নির্দেশের ঐক্য, ইউনিটি অফ কমান্ড, যেটা আমরা বারবার করে পড়ে থাকি। তোমরা ভালো করে এগুলো দেখে রাখো, তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এগুলো পড়ে। ইউনিটি অফ কমান্ড বলতে আমরা কি বুঝি? ইউনিটি অফ কমান্ড বলতে বলছে দেখো, অধস্তন কর্মীগণ মাত্র একজন ঊর্ধ্বতন কর্মচারীর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন। কর্তৃত্ব এবং নির্দেশ প্রত্যক্ষভাবে একজন ব্যক্তি কাছেই কিন্তু জবাবদিহি করবে। তাহলে এখানে কি বলছে? বলছে একজন ব্যক্তির কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য হবে। 10 জন সুপিরিয়ার আছে বলে 10 জনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এরকম কোনো গুরুত্ব নেই। এখানেই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব আমি তোমাদের পড়াবো, এখানেই কিন্তু ওই টেলরের সাথে এর কিন্তু বিরোধ। এখানেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সাথে সাবেকি যে ব্যবস্থাপনা তার বিরোধ। সেখানে কিন্তু ফোরম্যান কথা বলেছিল, তোমাদের 8টি ফোরম্যানের কথা বলেছিল, তাদের সকলের কাছে জবাবদিহি থাকতে হবে, এই যে বিষয়গুলো, সেখানে এই বিষয়টা কিন্তু এখানে থাকছে না। এখানে বলছে একজন অধস্তন যে কর্মী, সে উচ্চতর যে কর্মী রয়েছে, উচ্চতর যে স্যার বা আমি বলতে পারি যে ম্যানেজমেন্টের যে ঊর্ধ্বতন কর্মচারী রয়েছে, তার একজনের কাছে কিন্তু জবাবদিহি করবে, সকলের কাছে তাকে জবাবদিহি করতে হবে না। এটাকেই বলছে ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড বলতে মূলত কিন্তু আরেকটি কথা তোমাদের মাথায় রাখতে হবে, একজন ব্যক্তির কাছ থেকে কমান্ড আসবে, একজন ব্যক্তির কাছ থেকে কমান্ড আসবে, বিভিন্ন জন কমেন্ট করবে, বিভিন্ন জন আদেশ দেবে, এটা করো, সেটা করো, ওটা করো। বলছে এরকমভাবে ম্যানেজমেন্ট পদ্ধতি চলতে পারে না। বলছে এই নীতিটাই তোমরা ফলো করো যে একজন ব্যক্তি একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কমেন্টটা আসবে। এটাই হচ্ছে কি বললাম, এটাই হচ্ছে ইউনিটি অফ কমান্ড। পরের যে পার্টটি বলছে দেখো, বলছে কর্তৃত্বের ঐক্য, ইউনিটি অফ ডিরেকশন। আমরা ইউনিটি অফ কমান্ড দেখলাম, এবার ইউনিটি অফ ডিরেকশন। প্রত্যেকটি বিভাগ বা শাখায় কাজের জন্য একটি কর্তৃপক্ষ এবং একটি পরিকল্পনা থাকবে, এজন্য সর্বোচ্চ স্তরে সমন্বয়ের প্রয়োজন। ইউনিটি অফ ডিরেকশন বলছি দেখো, প্রত্যেকটি বিভাগ বা শাখায় কাজের জন্য একটি কর্তৃপক্ষ থাকবে। অবশ্যই একটা শাখায় নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে, না হলে কাজ করতে কিন্তু অনেকটা অসুবিধা হবে। দ্বিতীয়
তারপরে কি বলছে, কর্তৃত্বের শৃঙ্খলা, এটা খুব গুরুত্বপূর্ণ। স্কেলার চেইন বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। স্কেলার চেইন কি, কর্তৃত্বের একটা শৃঙ্খলা। অর্থাৎ দেখবে যে আমি যদি নিম্ন স্তরের কর্মী হই, আমি কি করব, আমি উপরের স্তরের কর্মীর কাছে দায়বদ্ধ। আবার এই যে কর্মী, সে উপরের স্তরের কর্মীর কাছে দায়বদ্ধ, আবার সে কিন্তু আবার এই উপরের স্তরের কর্মীর কাছে দায়বদ্ধ থাকে। হঠাৎ করে এসে একে অর্ডার দিতে পারে না, বা কিন্তু একে অর্ডার দিতে বা লাফিয়ে গিয়ে এর কাছে কিন্তু জবাবদিহি করে না। একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। প্রথমে যাবে এই ব্যক্তির কাছে, তারপরে মানে একটা শৃঙ্খলাবদ্ধ ক্রমোচ্চ স্তর বিন্যস্ত পদ্ধতি থাকে। বলছে দেখো, সাংগঠনিক কাঠামোর সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত একটি যোগসূত্র বজায় রাখতে হবে। একজনকে ডিঙিয়ে আরেকজন কর্তৃত্ব করতে পারবে না, একজনকে ডিঙিয়ে আরেকজন কর্তৃত্ব করবে না। একটা নির্দিষ্ট শৃঙ্খলা এখানে থাকবে। আমি যদি মনে করি একে ডিঙিয়ে এর কাছে চলে যাব, তাহলে কিন্তু সেটা কখনোই হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট চেনের মধ্য থেকে একটা নির্দিষ্ট নীতি মেনে আমাকে কাজটা করতে হবে। একজনকে আমি ডিঙিয়ে আরেকজনকে কর্তৃত্ব করতে পারি না বা পারবো না, এটাকেই বলা হয় মূলত স্কেলার চেইন। তারপরে কি বলছে, তারপর বলছে কেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশনের কথা বলতে গেলে বলতে হবে মূলত আমাদের এই যে সমস্ত কিছু কাজকর্ম, আমরা যে প্রশাসনিক যে কাজকর্ম করি বা সংগঠনের যে ম্যানেজমেন্ট কাজকর্ম করি, সেটা কিন্তু কার উপর নির্ভর করবে, যে কেন্দ্রীকরণটা হবে, একটা সেন্ট্রালাইজেশন থাকবে, একটা নির্দিষ্ট সংগঠনের একটা কেন্দ্রীকরণ থাকবে, এক জায়গায় একটা ক্ষমতা থাকবে, সেখান থেকে ক্ষমতাটা সব জায়গায় কমেন্ট হিসাবে যাবে। একটা নির্দিষ্ট কেন্দ্রীকরণ থাকতে হবে। এই কেন্দ্রীকরণটাও কিন্তু একটা সকলের স্বার্থে হতে হবে, যাতে এই কেন্দ্রীকরণ বলতে কি, যে একটা জায়গায় সেন্ট্রালাইজড ক্ষমতা থাকে। আমি একটা জায়গাতে আমি একদম উপরি স্তরে একজন ব্যক্তি থাকে, যে হচ্ছে মূলত আমাদের বলতে পারি হেড, তার কাছ থেকে পুরো সব জায়গায় সে কমেন্ট করতে পারে। এইটাকে মেনটেন করতে হবে বা আমি তাকে মেনে চলবো, এই জায়গাটাকে বলছে সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। তারপরে বলছে দেখো বিন্যাস। বিন্যাস বলতে কি বোঝায়, অর্ডার। যে যোগ্য যে সমস্ত ব্যক্তিরা যোগ্য জায়গাতে থাকবে, যোগ্য মানুষরা যোগ্য জায়গাতে যেন থাকতে পারে। তারপরে পয়েন্ট বলছে সমতা, ইকুইটি। শুধু ওই ইকুয়ালিটি, সমান অধিকার নয়, ইকুইটি থাকতে হবে, সমতা অর্থাৎ দয়া মিশ্রিত ন্যায় বিচার হচ্ছে সমতা। যেখানে একটা কর্মীর সঙ্গে একটা যে মালিক বা যে ম্যানেজার, তার মধ্যে একটা যে পদ্ধতি বা যে সিদ্ধান্ত নেবে, সেটা যেন সমতার উপর ভিত্তি করে নেওয়া হয়। তারপরে যে পয়েন্টটা বলছে কর্মীদের পারিশ্রমিক। বলছি যে রেমিউনেশন আমি দেব, যে কর্মীদের আমি রেমিউনেশনটা দেব, তাদের বেতনটা হতে হবে ন্যায্য এবং যেটাকে বলছে ফেয়ার। যে সে যা কাজ করছে সেই কাজ অনুযায়ী কিন্তু তাকে বেতন দিতে হবে। আমি যদি তাকে কম দিই, তাহলে দেখবে সে কাজ করার অনুপ্রেরণা কিন্তু পাবে না। বা আমি যদি দেখি যে সে অনেক পরিমাণে বেশি কাজ করছে, তাহলে সেখানে সেই অনুযায়ী কিন্তু তাকে বেতন দিতে হবে। অর্থাৎ জীবন ধারণের পক্ষে যেটা কার্যকর এবং যে জীবন ধারণের পক্ষে যেটা পর্যাপ্ত, শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতার সমান, সেইভাবে কিন্তু তাকে বেতনটা ঠিকঠাক করে তাদেরকে দিতে হবে। তারপরে কি পয়েন্ট বলছে, পরের পয়েন্ট বলছে সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থের নতি স্বীকার। এই যে নিয়মগুলো বলছি, এই যে নীতিগুলো বলছি, বিশেষ করে আমাদের এই ফেওয়ারের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নীতিগুলো। কি বলছে, বলছে দেখো ব্যক্তি স্বার্থের নতি স্বীকার সামগ্রিক স্বার্থের কাছে, সকলের স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থের কিন্তু নতি স্বীকার করতে হবে। আমার ব্যক্তিগত স্বার্থকে সেখানে বড় করে দেখলে হবে না, সকলের স্বার্থে যেটা ভালো সেইভাবে আমাদের কিন্তু ম্যানেজমেন্টে কাজ করতে হবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থের নতি স্বীকার।
পরে বলছে কর্মীদের চাকুরির স্থায়িত্ব। একটা কর্মী যদি চাকুরির স্থায়িত্ব না থাকে সে কিন্তু কাজ করার অনুপ্রেরণা পাবে না। কর্মীর একটা নির্দিষ্ট স্থায়িত্ব থাকতে হবে। এইগুলো কিন্তু প্রত্যেকটা নীতি বলছে একটা ম্যানেজমেন্ট পদ্ধতি, কিভাবে একটা ব্যবস্থাপনা পরিচালিত হবে, কিভাবে একটা ব্যবস্থাপনা গড়ে উঠবে, তার কথা কিন্তু এখানে বলছে। হেনরি ফিওয়েল আর কি বলছে? বলছে দেখো, কর্মোদ্যোগ বা ইনিশিয়েটিভ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজার আমি আছি মানে একটা সংগঠনের, একটা সংস্থার, আমি যেটা বলবো সেটাই সঠিক, আমি যেটাই জানি সেটাই শেষ কথা, আমি যেটা বলবো সেটা তোমাকে মেনে চলতে হবে। বলছি এরকম করলে হবে না। এই অহমিকাগুলো, এই ইগোগুলো আমাদেরকে দূরে সরাতে হবে। সরিয়ে কি করতে হবে? সরিয়ে ওই সমন্বয়ের কথা বলেছিলাম। ওই যে আমাদের শ্রমিক যারা রয়েছে এবং আমি যে ম্যানেজার বা যারা কর্মী রয়েছে তাদের সাথে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগ্রত করতে হবে, যাতে তারা নিজেরাই এগিয়ে এসে কাজ করতে পারে। যারা কর্মে উদ্যোগ পায়, কাজ করার মানসিকতা দেখায়, কাজ করার জন্য উদ্যোগী হয়ে ওঠে, সেই রকমভাবে ম্যানেজারকে পরিচালিত করতে হবে। তারা যাতে নিজেরাই উদ্যোগ হয় বা নিজেরা উদ্যোগ গ্রহণ করতে উৎসাহী হয়। তাহলে নিজেরা যখন উদ্যোগ গ্রহণ করবে কোনো কাজে, দেখবে সেই কাজটা কিন্তু অনেকটা দ্রুত এগিয়ে যায়। তোমরা নিজেরাও এটা ভেবে দেখবে। লাস্ট একেবারে যে পয়েন্টটা বলছে দলবদ্ধভাবে কাজ করার মনোভাব। তোমরা নিজেরাই জানো, আমরা যখন দলবদ্ধভাবে যে কোনো কাজ করি সেই কাজ কিন্তু দ্রুত খুব ভালোভাবে সম্পন্ন হয়। তাই বলছে যে কোনো একটা ম্যানেজমেন্ট পদ্ধতিতে, কোনো একটা প্রশাসনিক পদ্ধতিতে আমরা যদি দলবদ্ধভাবে কাজ করতে পারি, একটা কাজ কিন্তু খুব দ্রুত সম্পন্ন হতে পারে। দলবদ্ধভাবে কাজ করার মানসিকতাকে ম্যানেজারকে সৃষ্টি করতে হবে, যে যাতে দলবদ্ধভাবে কাজ করতে পারে শ্রমিকরা বা কর্মীরা যারা রয়েছে, তারা যাতে দলবদ্ধভাবে একজোট হয়ে তারা একটা কাজ করতে পারে। এখানে তিনি খুব গুরুত্বপূর্ণ কাজ বলেছেন। বলছে দেখো, ওই লিখিতভাবে বলতে হবে এরকম এটা কিন্তু করা যাবে না। মৌখিক বলো তাতেই হবে, মুখে বললে তাতেই হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বলেছে, দেখো ডিভাইডেড, এই কথাগুলো ভেদ নীতির মাধ্যমে শাসন করো। ডিভাইডেড অ্যান্ড রুল, ডিভাইড করো এবং সেগুলোকে তাদেরকে বলো এই কাজটা করো, সেই কাজটা করো, এইভাবে কাজ করো। আর লিখিত যোগাযোগের অপব্যবহার, বলছে লিখিত ব্যবহারের পরিবর্তে মৌখিক নির্দেশই শ্রেয় কাজ করার ক্ষেত্রে। লিখবো, কাজ করব, এটা অনেকটা সময় ব্যয় হবে বা অনেকটা এতে বিশ্বাস করতেন না খুব একটা। তো সেই জন্য তিনি বলছেন যে লিখিত থেকে মৌখিক বলাটা কিন্তু অনেকটাই শ্রেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের ডিটেলস আমি আলোচনা করব এবং পরে সমস্ত তথ্যগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস আলোচনা তোমরা এখানেই এই চ্যানেলেই পাবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।